মনিরুল, আপনি কি এগুলো গ্রুপে দিয়েছেন? জি ম্যাডাম, আমাদের হ্যাঁ, ফেসবুক গ্রুপে দেওয়া আছে এবং আমাদের দুইটা মেসেঞ্জার গ্রুপ আছে, ওই দুইটা মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুক গ্রুপে দিয়েছি এবং আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে আমি দিয়ে দিয়েছি। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা পড়বো হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয়। এর আগে দুটো পড়েছি, একটা হচ্ছে, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে আমার? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। সাউন্ড তো ক্লিয়ার না। ক্লিয়ার না? সাউন্ডটা হ্যাঁ, একটু ম্যাম। এখন এখন শোনা যাচ্ছে? জি ম্যাডাম, আজকে শোনা সারাদিন যাচ্ছে। জি জি প্রচুর জি ম্যাম। নেটওয়ার্কের প্রবলেম ছিল। আচ্ছা, তো আজকে পড়বো আমরা গৃহ সম্পত্তি খাতে আয়। এর আগে আমরা পড়েছি বেতন খাতে আয়, কৃষি খাতে আয়, এবং আজকে পড়বো হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয়। গৃহ সম্পত্তি খাতে আয়টা কেমন বলেন? আমরা যে আপনাদের চিটাগাং এ একটা খুব প্রচলিত আছে জমিদার, মানে যাদের বাড়ি আছে নিজেদের, যারা ভাড়া দেয় অন্যদেরকে, তাদেরকে জমিদার বলে, তাই না? তো এই জমিদাররা যখন জি ভাড়া ম্যাম। থেকে একটা আয় করে, তো ওই আয়টাই হচ্ছে মূলত, মানে একদম সাধারণত হচ্ছে ওইটাই হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয়। যে একটা ঘর ভাড়া দিয়ে, সেটা আবাসিক খাতে হোক আর বাণিজ্যিক খাতে হোক, ভাড়া দিয়ে যে আয়টা হয় সেটা হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয়। তো এটা হচ্ছে সেকশন 24 এ রয়েছে এই গৃহ সম্পত্তি খাতে আয় কি, এবং এর বিষয়ে বিস্তারিত যে বিষয়গুলো সেকশন 24 এবং সাবসেকশন গুলোতে রয়েছে। তো এখানে সাধারণত বলা হয় যে যেসব মানে করদাতা কিংবা আমরা মালিকই যাই, আর ধরেন মালিকানাধীন যে আমার মালিকানাধীন কিংবা আপনার নিজের যে ঘরগুলো রয়েছে, গৃহাদি বা ঘর বাড়ি বা এর এর কাছাকাছি যে ভূমির বার্ষিক মূল্যকে বলা হয় গৃহ সম্পত্তি খাতের আয়। বার্ষিক মূল্যকে, মাসের না। 12 মাসে যে আয়টা হয় সেটা থেকে যে আয় হয় সেটাই হচ্ছে গৃহ সম্পত্তির আয়। তো গৃহ সম্পত্তির মালিককে গৃহ সম্পত্তির আয়ের জন্য একটা আয়কর প্রদান করতে হয়। সেটা কখন? যখন ওই আয়করের সীমা অতিক্রম করবে তখনই। এখন কেউ যদি বছরে একটা ছোট্ট দোকান, মুদির ঘর, তার একটাই মুদির দোকান আছে, সেটা ধরেন সে 3,000 টাকা করে ভাড়া দিল, বছরে আসলো তার 36,000 টাকা, সেটা কিন্তু সে তার আয়কর সীমা অতিক্রম করে না, অর্থাৎ ওইটা থেকে তাকে আয়কর দিতে হবে না। অনেকেরই থাকে যে শুধুমাত্র ভাড়া দিয়ে ভাড়া দিয়েই তাদের তাদের সোর্স অফ ইনকামই হচ্ছে ভাড়া, কিংবা ওইটাই তাদের জীবিকা। সেক্ষেত্রে দেখা যায় তাদের অনেকগুলো জায়গা থাকে, অনেক ঘর থাকে, দোকান থাকে, সেগুলো থেকে যে ভাড়াটা আসে সেটা বার্ষিক মূল্যায়ন করে, বার্ষিক 12 মাসে সেটাকে 12 মাসের সাথে গুণ করে তারপর সেটা থেকে যে আয় হবে সেই আয়টাই হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয়। আহ, এটা অনেক সময় এরকম হয় না যে, যখন আপনাদের যৌথ ফ্যামিলিতে কি হয়, যৌথ ফ্যামিলিতে একটা বাড়ি আছে, কারো বাবা, ধরেন আমার বাবা আমাদের আহ 5 বা 6 ভাই বা 4 ভাই বোনের জন্য একটা বিল্ডিং রেখে গেল, সে 4 ভাই বোনের জন্য বিল্ডিং রেখে গেল, 12 তলা বিল্ডিং এ 12টা ফ্ল্যাট। 12টা ফ্ল্যাটে তাহলে দেখা গেল, যদি আমরা ওই হিসাবে ছেলে মেয়ে হিসাবে না যেও যদি চিন্তা করি, এক একজনের 3টা করে ফ্ল্যাট পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এই ভাড়াগুলো কিভাবে নির্দিষ্ট করবো, তখন আয়টা কিভাবে হবে? অনেক সময় বলা হয় যে ব্যক্তি সংঘ, মানে কতজন ব্যক্তি মিলে যদি একটা গ্রুপ হয়, সেইটা থেকে আয় আয় যদি হয়, আয়ের উপর কর দিতে হয়, সেটা ব্যক্তি সংঘ হয়। কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে যে এই গৃহ সম্পত্তির ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে ব্যক্তি সংঘটাকে নেওয়া যাবে না। সেখানে হচ্ছে যে যখন সম্পত্তি আহ 2 কিংবা এর বেশি ব্যক্তির মালিকানাধীন থাকে গৃহ সম্পত্তি, তখন যার যার অংশ নির্দিষ্ট ভাবে এবং নিশ্চিত করা যদি সম্ভব হয়, যেহেতু আমি যে ফ্ল্যাটের উদাহরণটা দিলাম, সেটা কিন্তু নিশ্চিত করা সম্ভব যে কে 2টা ফ্ল্যাট পেয়েছে, কে 3টা ফ্ল্যাট পেয়েছে, কিংবা সবাই হয়তো সমানভাবে পেয়েছে। তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস আমাদের মানতে হবে, যেটা হচ্ছে নির্দিষ্টভাবে এবং নিশ্চিতভাবে নির্ধারণ করা যাবে যে কার কতটুকু অংশ। তো সেক্ষেত্রে যে এই যে ব্যক্তি সংঘ বলি, যে আমরা একাধিক ব্যক্তির সমন্বয়ে যে ব্যক্তি সংঘ গঠিত হয়, সেটা যাওয়া যাবে না। সেক্ষেত্রে হচ্ছে ওই সম্পত্তি হতে যার যার অংশ, নির্দিষ্ট অংশ থেকে আহ, যে আয়টা আসবে সেটাই হচ্ছে
করদাতার আয়ের আওতায় আনা হবে সেটাকে। সেক্ষেত্রে তাহলে আমরা কি বুঝতে পারি যে ব্যক্তি মালিকানাধীন করদাতা ব্যক্তি মালিকানাধীন গৃহাদি বা ঘরবাড়ি বা তৎসংলগ্ন ভূমির যে বার্ষিক মূল্যকে আমরা গৃহ সম্পত্তি খাতের আয় বলি। আর গৃহ সম্পত্তির মালিককে গৃহ সম্পত্তি খাতের আয়ের জন্য তো অবশ্যই আয়কর প্রদান করতে হবে। তো আর এটাকে যদি যৌথ সম্পত্তির ক্ষেত্রে হয়, পারিবারিক যৌথ সম্পত্তির ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে সেটাকে ব্যক্তি সংঘ মানে সবাই মিলে আয়কর দিবে সেটা না। সেক্ষেত্রে যেটা হবে যে এখানে যার যার অংশ যদি নির্দিষ্ট ভাবে করা যায় কিংবা নিশ্চিত ভাবে বলা যায় যে এই এই অংশ পাবে কিংবা এই অংশ থেকে আয় হবে, তখন একত্রে ব্যক্তি সংঘ হিসাবে না করে আলাদা আলাদা করে আয়কর আয়টাকে আয়করের আওতায় আনতে হবে। এরপরে আমরা বলি যে যেটা হচ্ছে যে ব্যক্তি মালিকানাধীন যে ভিত্তির উপর কর করদাতাকে এখানে কিছু নির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে হয়, কিন্তু আমরা বলতে পারি যে এটা হচ্ছে যে একটা করের যে আয়করের গৃহ সম্পত্তির ক্ষেত্রে আয়করের যে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে সেটাকে আমরা এই ডেফিনেশন থেকে বের করতে পারি। সেটা আমরা এইভাবে বলতে পারি যে করদাতা যে তাকে অবশ্যই একটা গৃহ সম্পত্তির মালিক হতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে তাকে তার আয় অবশ্যই মানে সেই গৃহ এবং তৎসংলগ্ন ভূমি হতে আসবে। এখানে একটা জিনিস দেখবেন যে যদি অনেক সময় হয় না, ধরেন আমরা যারা পেশাজীবী আছি, হয়তো আমি আমার একটা ঘরকে আমার চেম্বার বানালাম, হ্যাঁ, কিংবা একজন ডাক্তার তার ঘরের সাথে একটা ঘরকে তার নিজের একটা ঘর চেম্বার বানালো। যখন এটাকে চেম্বার বানানো হলো, এটা থেকে কিন্তু আমার কোনো আয় হচ্ছে না, এটা আমি ব্যবহার করছি। আয় হচ্ছে, এটাকে একটা চেম্বার সেই হিসাবে কিন্তু আমার ব্যক্তি আয় হচ্ছে। সেই আয়টাকে কিন্তু গৃহ সম্পত্তি খাতে আয় হিসাবে দেখাতে পারবো না আমরা। সেটা হচ্ছে যে আমি ব্যবহার করছি, সেটা আমার যে আয়টা থাকবে সেই আয় চলে যাবে। তার মানে হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয় আপনাকে দেখাতে হলে সেটাকে আপনাকে ভাড়া দিতে হবে। ভাড়া দিয়ে সেটা আবাসিক ভাবে ভাড়া দিতে পারবেন কিংবা বাণিজ্যিক ভাবে ভাড়া দিতে পারবেন। আপনি একটা ফ্যাক্টরি ভাড়া দিতে পারেন, আপনি একটা দোকান ভাড়া দিতে পারেন, থাকার জন্য ভাড়া দিতে পারেন, তারপর আপনি মেস করে দিতে পারেন, স্কুলে ভাড়া দিতে পারেন। যেভাবেই হোক এই একটা হচ্ছে আবাসিক হিসাবে এবং কমার্শিয়াল বাণিজ্যিক ভাবে ভাড়া দিলে সেটা থেকে যে আয়টা হবে সেটা হচ্ছে আয় খাতে গৃহ সম্পত্তি আয় খাতে যাবে। কিন্তু যে করদাতা নিজে যদি সেটা ব্যবহার করে সেক্ষেত্রে সেটা থেকে করদাতার যে আয়টা হবে সেটা তার আয়ের তার ব্যক্তি আয়ের যেটা আছে সেটা সে পেশাজীবী হিসাবে হোক, তারপর কিংবা ব্যবসায়ী হিসাবে, কারণ আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান আমার নিজের জায়গায় খুলে বসলাম, তাহলে আমার ব্যবসায়ী হিসাবে আমার আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিংবা যদি সেটা হচ্ছে ডাক্তার যে ওনার পেশাজীবী ওই জায়গায় যাবে। তাহলে আমরা উপাদানে যাই, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি যে একজন করদাতা গৃহ সম্পত্তি তাকে মালিক হতে হবে, তার আয় অবশ্যই সেই ঘর এবং তার কাছাকাছি যে ভূমি আছে সেটা থেকে আসতে হবে। তারপরে যেটা এইমাত্রই বললাম যে এই ঘরটা গৃহ সম্পত্তিটা ব্যবসা, পেশা বা কৃষিকাজের জন্য ব্যবহৃত হবে না। মানে ব্যবসা মানে যেটা আমি আপনাদের এইভাবে বলেছি যে ব্যবসা করলে সেখান থেকে যে আয় হবে সেটা হবে না। আমি যদি অন্যকে দেই, সে যদি সেটা ব্যবসা করে, তার ব্যবসায় আয় একটা, সে আমাকে একটা ভাড়া দিবে, আমার যে ভাড়াটা পাবো সেটা যাবে আমার গৃহ খাতে আয় হিসাবে। কিন্তু যে করদাতা সে ব্যবসা, পেশা বা কৃষিকাজের জন্য ব্যবহার করতে পারবে না। কিন্তু সে করদাতা যদি অন্য কাউকে ব্যবসা, পেশা বা কৃষি জিনিস রাখার জন্য গুদাম ঘর হিসাবে ভাড়া দেয়, সেক্ষেত্রে সেটা কিন্তু গৃহ খাতে আয় হবে। তারপর ভাড়া দেওয়া মানে যেটা সোজা বাংলা বলা হচ্ছে যে ভাড়া দেওয়া গৃহ হিসাবে মানে ঘর হিসাবে ব্যবহৃত হতে হবে। আর একটা হচ্ছে কৃষিকাজে ব্যবহারের জন্য করদাতার যে জমি চাষাবাদকারী কৃষকের নিকট ভাড়া দেওয়া থাকবে না। চাষাবাদকারী কৃষকের নিকট বলতে যেটা বোঝাচ্ছে যে এখানে চাষাবাদ করতে যে আপনি যাকে চাষাবাদ করতে দিচ্ছেন সেই চাষাবাদকারী কৃষকের কাছে ভাড়া দিতে হবে না। এটাকে হয়তো আপনাকে স্টোর করতে হবে কিংবা মাল ওখানকার কলকাতা অন্যান্য জিনিস রাখতে হবে, সেই হিসাবে আপনি ভাড়া দিতে পারবেন। কৃষক ভাড়া নিল, তার বিনিময়ে চাষবাস করে দিল, সেক্ষেত্রে সেটা হবে না।
আরেকটা জিনিস হচ্ছে যে এটা তো আমরা বাণিজ্যিক ওই যে বাণিজ্যিক বলা হবে নাকি? না, এটা তো বাণিজ্যিক হচ্ছে। আপনি যখন ধরেন কারো একটা গোডাউন তৈরি করলো, তা কৃষি জমি মানে ধান উঠে ধান ধান রাখবে সেখানে একটা গোলার মতো, কিংবা কৃষি ট্রাক্টর আসছে, অন্যান্য সরঞ্জাম যদি সেখানে রাখে, সেটা তো আপনি ভাড়া দিচ্ছেন। এখানে বলা মানে হচ্ছে স্টোরেজ যে হিসেবে ইউজ হবে, হ্যাঁ স্টোর হিসেবে ইউজ হবে সেটা। হ্যাঁ, স্টোর হয়তো গুদাম ঘর হিসেবে আপনি ভাড়া দিচ্ছেন, মানে ব্যবসায়িক কাজে যেটাই আপনি ভাড়া দিচ্ছেন, ভাড়ায় মানে একটা সোজা বাংলা হচ্ছে ভাড়া, যে কোনো পারপাসে আপনি ভাড়া দিচ্ছেন। কিন্তু যাকে করদাতা ভাড়া দিচ্ছে, কিন্তু করদাতা নিজের কাজে মানে নিজের মানে ধরেন আপনার চাষি রেখে দিচ্ছেন, সেক্ষেত্রে সেটা মানে ওখান থেকে যেটা আপনার আয় হচ্ছে, সেটা কিন্তু আবার মানে ভাড়া খাতে ইয়া হবে না, গৃহ সম্পত্তি খাতে আয় হবে না। আরেকটা জিনিস হচ্ছে ধরেন আমরা আপনি একটা আপনার বাড়ি ভাড়া দেন, তো অনেক সময় হয় না যে বছর 12 মাসে আপনি একটা সময় আপনার ভাড়া দিয়ে চলে গেল, বছরে যখন চলে যাওয়ার পরে আপনি 2-3 মাস ভাড়া দিতে পারলেন না, আপনি ধরেন 4 মাস ভাড়া দিলেন না, তাহলে 8 মাস আপনি ভাড়া দিচ্ছেন। এখানে কিন্তু আপনাকে আমরা শুরুতেই বলছি যে ভাড়াটা প্রতি মাসের হিসাবে হবে না, ভাড়াটা হবে 12 মাসের হিসাবে। আমি যদি 5,000 টাকা করে ভাড়া দিই, তাহলে 12 মাসের হিসাবে 60,000 টাকা আমাকে আমার আয়ের আয়ের অংশ হবে। সেখানে যদি আপনি 4 মাস ভাড়া নাও পান, তাইলেও কিন্তু আপনাকে 5,000 টাকা করে 5 মাস হিসাবে 60,000 টাকা করতে হবে। তাহলে একটা প্রশ্ন আসে যে তাহলে ওই যে 4 মাস আমি ভাড়া দেই নাই, সেক্ষেত্রে এই টাকাটা কোন খাতে যাবে? এটা হচ্ছে যখন আয়কর রিটার্ন সাবমিট করবেন, ওখানে কিছু খাত থাকে, মানে ওই ফর্মের মধ্যে কিছু খাত থাকে যে খরচ বাবদ খাত, কিংবা এ থেকে কত টাকা আয় হচ্ছে, তখন আপনাকে দেখাতে হবে যে এখানে দেখাতে হবে 12 মাসে 5,000 টাকা করে 60,000 টাকা। পরের কলমে আনতে হবে যে এই মাস ভাড়া না পাওয়ায় সেটা থেকে বাদ যাবে, কারণ 4 মাস যদি বাদ যায় 20,000 টাকা। কিন্তু আপনাকে মানে আয় দেখাতে শূন্যতা ভাতা, হ্যাঁ এটাকে কি শূন্যতা ভাতা বলবে নাকি? না, শূন্য তো ভাতা না, আপনার একটা আয়কর রিটার্ন সাবমিট করি না আমরা, জি, আয়কর রিটার্ন সাবমিটে একটা কলাম থাকে, একটা মানে যে কিভাবে কোথা থেকে আয় হয়েছে, এটার ব্যয় কি খরচ সেটা থাকে। ওখানেই মানে আপনাকে প্রথম আয়, ধরেন আপনি গৃহ সম্পত্তি খাতে আয়, সেটাকে আপনাকে দেখাতে হবে যে আপনার 12 মাসের আয় কত হচ্ছে আপনার। 12 মাসে যদি 3টা ফ্ল্যাট থাকে, 3টা ফ্ল্যাটে 5,000 টাকা হলে মাসে আসে 15,000 টাকা, ইন্টু ইন্টু 12 মাস, এই হিসাবে দেখাবে। এখানে যদি আপনার এই 3টা ফ্ল্যাটের মধ্যে কোনো ফ্ল্যাট 2 মাস দেয়, তো কোনো মাসে যদি আপনি দেখান যে আহ কোনো ফ্ল্যাট আপনার 1 মাস ভাড়া হয় না, কোনো ফ্ল্যাট 2 মাস ভাড়া হয় না, কোনো যদি এরকমের হয়, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে ওই যে 3-4 মাস আপনি 3টা ফ্ল্যাট মিলিয়ে হয়তো আপনার 3-4 মাস ভাড়া হয় না, তাহলে আপনার ওই যে টোটাল টাকাটা থেকে পরে আরেকটা কলাম আনতে হবে যে এত নম্বর ফ্ল্যাট এই কয় মাস, এই মানে এই এত মাস ভাড়া না হলে ওই মাসের যে ভাড়াটা ওইটা থেকে মূল ভাড়া থেকে বাদ যাবে। কিন্তু আপনাকে আয় দেখাতে হবে 12 মাসেই, আপনি ভাড়া দেন আর না দেন। ক্লিয়ার? জি ম্যাম, জি। আচ্ছা, তাহলে এটা গেল। তারপর হচ্ছে যে এখানে এখন এখন আমরা বলবো যে মানে কে কে ভাড়া মানে আয়কর দিবেন, মানে গৃহ সম্পত্তির মালিক হিসাবে কে কে দিবেন। অনেক সময় হয় না যে ইজারা দেওয়া হয়, তো এখান থেকে বলা হচ্ছে যে গৃহ সম্পত্তির মালিক যে ঘরের মালিক, উনি আয়কর দিবেন। কিংবা যদি জিম্মাদার বা উত্তরাধিকারীর আওতায় থাকে, যদি আপনার হয়, কিন্তু এটা আপনি আপনার ছেলেকে কিংবা আপনার কেউ জিম্মাদার আছে তাকে আপনি এটা কোনো এগ্রিমেন্টের মাধ্যমে তাকে কোনো পারপাসে দিয়ে দিচ্ছেন, সেই ক্ষেত্রে ওইটা কিন্তু আপনার গৃহ সম্পত্তির সাথে আয় হবে। তারপর হচ্ছে গৃহ সম্পত্তি যদি বন্ধক দেওয়া হয়ে থাকে, তাহলে বন্ধক দাতা। তারপর কার কার ইয়া থেকে হেডফোন থেকে একটা সাউন্ড আসছে, একটু দেখেন, একটু ইয়ে করে রাখেন।
যে হোস্ট তারপর যিনি হচ্ছে আছেন ও সবাইকে নেম ছাড়া বাকিদেরকে মিউট করে দিলেই ভালো হয়। এটা যে যার যার দায়িত্ব একটু মিউট করে নিলে হয় কি, আর কারো কোনো কোশ্চেন থাকলে তখন নিজে আনমিউট করে কোশ্চেনটা করতে পারেন। এটা তো আসলে যার যার দায়িত্বই করে জি ফেলবেন, হ্যাঁ। জি ম্যাম। কারণ আমি আপনাদেরকে তো কোশ্চেন করার এক্সেস দিচ্ছি যে আমাকে আপনারা প্রশ্ন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি শেষ না করা পর্যন্ত কিংবা আমি কিছু না জিজ্ঞেস করা পর্যন্ত মিউট করে রাখেন। তো আর তারপর আরেকটা হচ্ছে যে যদি অনেক সময় হচ্ছে না যে কিছু গৃহ সম্পত্তি আমরা দীর্ঘমেয়াদী ইজারা দেওয়া হয়, তো তখন ইজারাদার যে দেয় সে তখন কর দিবে। তবে স্বল্পমেয়াদী ইজারার ক্ষেত্রে যেটা হয় সেটা মানে তখন ওইটা থেকে যে আয়টা হবে সেটা আপনার অন্য মানে আমরা একটা উৎস দেখাই, অন্যান্য খাতে যে বিবিধ যে উৎসটা সেই উৎসটার হিসাবে যাবে। তারপর মানে গৃহ ma'am, সম্পত্তি যদি ইজারা দেওয়া হয় তাহলে এটা অন্যান্য খাতে যাবে। না, দীর্ঘমেয়াদী যদি ইজারা হয়, হ্যাঁ, দীর্ঘমেয়াদী লম্বা বলতে কি 1 বছরের বেশি বা দীর্ঘমেয়াদী এক সময়কাল। বছর এরকম নির্দিষ্ট ইয়া হয় নাই তো। ইজারাটা সাধারণত আমরা যদি সরকারি ক্ষেত্রে আপনারা দেখবেন যে লিজ দেয় কত বছরে, 99 বছরে, তাই না? তো জি সেক্ষেত্রে যখন আপনি ব্যক্তিগত সম্পত্তি ইজারা তো আসলে 99 বছর হয় না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5 বছর দিল, 10 বছর দিলে একটা ইজারা দিচ্ছে, সেখান থেকে জি যখন ma'am। সে যেমন আয় হয়। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী একটা মানে সময়কাল, হ্যাঁ, সময় ব্যক্তি থাকে, আমার এটা কি কোনো সেটা সময় এখানে ব্যক্তি আছে? যদি দীর্ঘমেয়াদী যে ক্ষেত্রে ইজারা দেওয়া হয় তখন ইজারাদার নিজেই এটা করদাতা হিসেবে গণ্য হবে। কিন্তু যখন স্বল্পমেয়াদী ইজারা দেওয়া হয় সেক্ষেত্রে সেটা থেকে যে আয়টা হবে সেটা ওই আয়টা কিন্তু মানে আয়টা করদাতারই আয় হবে, কিন্তু এই আয়টাকে গৃহ সম্পত্তি খাতে আয় হিসাবে দেখানো যাবে না, সেটা তখন বিবিধ আয় হিসাবে দেখাতে হবে। তবে এখানে মেয়াদকালটা মানে আমাদের নির্দিষ্ট না, যে স্বল্পমেয়াদী বলতে কি না, কতটুকু বোঝাচ্ছে? স্বল্প মেয়াদী বলতে যেটা আমরা জেনারেলি যেটা ধরে নেই স্বল্প মেয়াদী হয় না, অনেক সময় 6 মাসে, 1 বছরের জন্য আপনাকে ইজারা দিলেন, তো 1 বছরেরটা সাধারণত স্বল্প মেয়াদী হিসাবেই আমরা গণ্য করি। তো এটা একটা মানে আপনাকে যখন বলা হবে, আপনাকে যদি এগুলো তো মূলত ম্যাথ আসে, ম্যাথের ক্ষেত্রে যদি বলা হয় যে উনি 3 বছরের জন্য স্বল্প মেয়াদী ইজারা প্রদান করছেন, তখন কিন্তু আপনার ক্যালকুলেশনে চলে আসছে যে 3 বছরটাকে স্বল্প মেয়াদী হিসাবে গণ্য করা হয়েছে। এবং ইজারাটা আসলে ডিপেন্ড করতেছে আপনার, সাধারণত ধরেন ইজারাটা হয় কি, আপনি কি ইজারা দিচ্ছেন, ঘর তো আর মানে আবাসিক ঘর তো আর ইজারা দেওয়া হয় না। সাধারণত যেটা হয় গোডাউন ইজারা দেওয়া হয়, কিংবা একটা ফ্যাক্টরি ইজারা দেওয়া হয়, কিংবা একটা স্কুল, আপনি একটা স্কুলের সাথে কন্ট্যাক্ট করলেন যে আপনার বিল্ডিং এর মধ্যে একটা স্কুল করবে, তখন এই স্কুলটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী লিজ দেওয়া হয়, তাই না? ভাড়াটিয়া চুক্তি করা হয়। তারপরে হচ্ছে ধরেন আপনি কোনো একটা কিসের গোডাউন মানে গুদাম ঘরের ক্ষেত্রে মেইনলি আসলে ইজারা হিসাবে আমরা ইয়ে করি। তো এইরকম যখন লম্বা লম্বা মেয়াদের ইজারা দেওয়া হয়, কিন্তু কিন্তু অনেক সময় যে স্বল্প মেয়াদে, যে ওনার একটা মানুষ এমার্জেন্সিতে 2 বছরের জন্য একটা জিনিস লাগবে, সেটা যদি আমার লিজ এগ্রিমেন্ট করা হয়, এটা ডিপেন্ড করতেছে আসলে অনেকটাই আপনি মানে ভাড়াটা কি হিসাবে দিচ্ছেন, আপনার কন্ট্রাক্টে কি আছে, এটা ভাড়া আছে না লিজ আছে, এটা হচ্ছে মানে সার্কামস্টেন্সের উপর ডিপেন্ড করবে বিষয়টা। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে আহ ওই যে শুরুতেই বলেছিলাম যে গৃহ সম্পত্তির মালিক যৌথ মালিকানাধীন থাকলে প্রত্যেকের অংশ যদি যদি আলাদা করা যায়, যে সুনির্দিষ্ট এবং নিশ্চিত করা যায়, তাহলে আলাদা আলাদা ভাবে দিবে যে যে যার মালিক, এবং আলাদা যদি কোনো কারণে আলাদা করা সম্ভব না হয়, ধরেন একটা গৃহ সম্পত্তি বলতে গৃহ সংলগ্ন একটা জায়গা কিংবা একটা গোডাউন, একটাই বড় গোডাউন আছে, হ্যাঁ, একটা বড় স্টোরেজ, কোল্ড স্টোরেজ থাকে না অনেক বড়, আমরা একটা কোল্ড স্টোরেজ উদাহরণ দিলাম, একটা বড় কোল্ড স্টোরেজ আছে, এটা ধরেন 3 ভাই, 3 ভাই কিংবা 3 ভাই বোন এটার মালিক। তো এইটাকে কিন্তু আপনি আলাদা করতে পারবেন না, এটাকে আলাদা করতে পারবে না। হ্যাঁ, আবার অনেক সময় এটাকে আলাদা করতে পারি কোন হিসাবে, আমরা আয়টাকে আলাদা করতে পারি যে এটা একদম নিজস্ব ভাবে, যেখান থেকে যদি মাসে আপনার 10,000 টাকা আয় হয়, কিংবা 12,000 টাকা আয় হয়, তিনজন তিনজন মালিক মিলে 4,000 4,000 টাকা করে নিল, তো সেক্ষেত্রে এটা না, এইটাকে কিন্তু আপনি মানে আপনার বাৎসরিক আয়টাকে আপনি একটাই কত টাকা ভাড়া হবে এটা আলাদা করতে পারবেন না। তখন এইটাকে জয়েন্টলি আপনাকে যখন আলাদা করা সম্ভব হবে না, তখন ব্যক্তি সংঘ হিসাবে এটাকে মানে জয়েন্টলি করটা দিতে হবে।
আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে হচ্ছে না যে একজন আহ মালিক, মানে একটা বাড়ির মালিক যিনি সবসময় রেগুলার করদাতা ছিলেন, নিয়মিত ট্যাক্স দিয়ে গেছেন, তো কোনো হঠাৎ করে উনি দেউলিয়া হয়ে গেছেন কিংবা আদালত তাকে দেউলিয়া ঘোষণা করছে, তখন হচ্ছে যে ওই ক্ষেত্রে আদালত থেকে কিন্তু দেউলিয়া ঘোষণা করলে দেউলিয়া যাকে ঘোষণা করে তার সম্পত্তির উপর রিসিভার নিয়োগ করে দেখাশোনা করার জন্য। ওই রিসিভারকে তাকে তখন ওই সম্পত্তি যদি ওই সম্পত্তি থেকে যে আয়টা আসবে গৃহ সম্পত্তি থেকে, সেই রিসিভারকে ওই গৃহ সম্পত্তি থেকে তখন ওই ইয়েতে তাকে দিতে হবে, ওনাকে আয়কর দিতে হবে। এই জায়গাটাকে আমি আবার রিপিট করব? না ম্যাম, নেক্সট বল। জি ম্যাডাম। এটা হচ্ছে যে মানে এখানে হচ্ছে একদমই হচ্ছে যখন একজন ধরেন খুব একটা মানুষ তার নিয়মিত আয়কর দিয়ে যেত, তার অনেকগুলো আবাসিক বাড়ি থেকে সে মানে তার একটা গৃহ সম্পত্তি থেকে সেটা আবাসিক হোক কিংবা বাণিজ্যিক ভাবে সে ভাড়া দিত, ভাড়া দিয়ে আয় করতো। কোন কোন সময় তার সব মিলায় সে অন্য অন্য জায়গায় বিভিন্ন ভাবে দেনা হয়ে গেল, দেনা হওয়ার পর তাকে আদালত থেকে দেউলিয়া ঘোষণা করলো। তো যখন দেউলিয়া ঘোষণা করলো, দেউলিয়া ঘোষণা করলে তার সম্পত্তিটা তো থেকে যাচ্ছে। সাধারণত দেউলিয়া আইন অনুযায়ী দেউলিয়া কোনো কাউকে কোনো ব্যক্তিকে যখন দেউলিয়া ঘোষণা করে তার যে সম্পত্তিগুলো থাকে সেই সম্পত্তিগুলা দেখাশোনার প্রয়োজন করার জন্য আদালত থেকে একজন রিসিভার নিয়োগ করে। রিসিভার নিয়োগ করা মানে সে দেখাশোনা করবে, সেটা মালিক না। তো যেহেতু এটা সরকারি ক্ষেত্রে সরকারকে আয়টা দিতে হচ্ছে, তাহলে রিসিভার যখন নিয়োগ করবে ওই রিসিভার ওখান থেকে যে আয়টা আসবে, আয়টা কোথায় দিবে? সরকারি ফান্ডে দিবে। সরকারি ফান্ডে দেওয়ার পরে ওইখান থেকে যেটা যে একটা অংশ আয়করের নিয়ম অনুযায়ী একটা আয়কর অংশ ওই রিসিভারই আয়করে মানে সাবমিট করবে। তখন রিসিভারকে আমরা ওয়ান কাইন্ড অফ মানে সে ওই যে মালিকের রিপ্লেসমেন্ট হয়ে ওই আয়করটা দিবে। ম্যাম একটা ইয়ে ছিল, বলেন কোয়েশ্চেন ছিল। বলেন। টপিক্সটার আগের টপিক্স যেটা ছিল, জি ম্যাম, এই টপিক্সটার আগের টপিক্স যেটা ছিল যে একটা জয়েন্টলি এই কি দোকান আছে তিন ভাইয়ের, একটাই ইনকামটা আলাদা ইয়া কি হচ্ছে না, এটা জয়েন্টলি সাবমিট করতে হবে। এই একটা কথা আপনি ইয়ে করছিলেন যে জয়েন্টলি সাবমিট করতে হবে, জয়েন্টলি সাবমিটটা আসলে কি ধরনের? এটা হচ্ছে যখন ব্যক্তি সংঘ আমরা পড়ি না, ব্যক্তি সংঘ মানে কয়েকজন মিলে একটা সংঘ হয়। যখন কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যক্তি সংঘ হয়, মানে এটা কিভাবে আপনাদের বলি, ধরেন এলাকায় ফ্যামিলিগত ভাবে কিংবা ধরেন 3 বন্ধু মিলে হতে পারে, এটা যে ফ্যামিলি মেম্বার হতে এটাও না, কারণ আপনারা 3 জন বন্ধু মিলে একটা গুদাম ঘর কিংবা একটা বড় জায়গা নিলেন, সেটা আপনারা একটা জায়গা যেটা আপনাকে প্রথমে আসতে হবে যে আমি ব্যক্তির সঙ্গে আসি, তার আগে আসতে হবে যে যে জিনিসটা থেকে আপনার গৃহ সম্পত্তি খাতে আয় হবে সেটাকে যখন আপনি স্পেসিফিক ভাবে ভাগ করতে পারবেন না, যে 3 ভাগ হবে, 3 ভাগ স্পেসিফিক করতে পারবেন না, টাকা ভাগ করতে পারবেন যে 10 লাখ টাকা আয় হলে সেটাকে আপনি 3 ভাগ করতে পারবেন, কিন্তু আপনি জায়গাটাকে গৃহ সম্পত্তিটাকে 3 ভাগ করতে পারবেন না আলাদা করে। যখন একটা একটা ইয়ের মধ্যে একটা জায়গার মধ্যে আছে তখন সেটাকে বা আপনাকে ব্যক্তি সংঘ হিসাবে কর দিতে হবে। কিভাবে দিতে হবে? ধরেন আপনারা 3 বন্ধু, 3 বন্ধুর একটা আছে, আপনারা 3 বন্ধুই কর দিচ্ছেন। কর দেওয়ার ক্ষেত্রে আপনি তখন আপনার ইনকাম ট্যাক্সে দেখাতে হবে, আপনার রিটার্ন ফাইলে দেখাতে হবে যে ওখানে এই জায়গাটা আপনাদের 3 জনার এই জায়গা থেকে এত মাসে এত টাকা আয় হয়, সেক্ষেত্রে আপনার আয়টুকু কতটুকু, তখন ওই ওই টোটাল জায়গাটা থেকে আপনার পার্টটা চলে আসবে। সেক্ষেত্রে সেটা গৃহ সম্পত্তি ক্ষেত্রে আয় না হয়ে আমরা তখন ব্যক্তি সংঘ হিসাবে আয় মানে আয়ের খাতটা দেখাতে হবে, তখন গৃহ সম্পত্তি খাতে আয়টা যাবে না, ব্যক্তি সংঘ হিসাবে সেই আয়টার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। জি ম্যাম। ম্যাম তাহলে কি 3 জনের রিটার্নের সময় 3 জনকে এই জিনিসটা ইয়া করতে হবে, সাবমিট কি করতে হবে, বাট দুজনকেই ওখানে submit আলাদা আলাদা করে? জি আপনার অংশটুকু আপনি দেখাবেন, এটা তো জয়েন্টলি হচ্ছে আপনাদের, তো এটা মানে এখানে একদমই নির্দিষ্ট করে বলা হচ্ছে যে মানে নির্দিষ্ট এবং সুনিশ্চিত ভাবে আপনাকে যদি আপনি মানে পার্ট করে দেখাতে পারেন, যে শুরুতেই বলা হয়েছে যে আপনাকে একদম নির্দিষ্ট করে দেখাতে হবে, সুনিশ্চিত ভাবে বলতে হবে যে স্ব স্ব অংশ নির্দিষ্ট ভাবে এবং নিশ্চিত ভাবে নির্ধারণ করা সম্ভব হয় যদি
এখানে তো স্ব-অংশ আপনারা তো আপনাদের তো যেহেতু আলাদা করা হয় না যে আপনি ডান পাশ নেবেন না বাম পাশ নেবেন না মধ্য পাশ নেবেন, তাহলে সুনির্দিষ্ট ভাবে কি করা হয়েছে? যখন করা হবে না তখন এটা জয়েন্টলি মানে ব্যক্তি সংঘ হিসাবে যাবে, কোনো লিমিটেড কোম্পানিও না, ব্যক্তি সংঘ হিসাবে যাবে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। এখন আমরা একটা জিনিস দেখি যে আয়কর রিটার্নের সময় আমাদেরকে, আপনারা দেখবেন আপনাদের শীটটা একটু দেখেন, শীটে 18 মানে 18 একটি করে যেটা আছে যে রিটার্ন পূরণের রিটার্ন যেটা আয়কর রিটার্ন শুনেন, সারাদিন কোর্ট করে আসছি, বাসায় ঢুকছি 8:30টায়। Oppo F17 আপনি কাইন্ডলি একটু মিউট করেন। মানে বাসায় ঢুকে ফ্রেশ হয়ে বসছি, মাথা একদমই প্রচন্ড ব্যথা, যখন ওয়ার্কিং ডেতে কাজ করতে হয় আসলে খুব কষ্ট হয়। এখন এখানে আমরা যেটা হচ্ছে আয়কর রিটার্নের ক্ষেত্রে যেটা বললাম যে যখন আয়কর রিটার্নের সময় যে আমরা একটা ফর্ম মানে যেটা পূরণ করি, সেখানে কিছু বিষয় আমাদেরকে খেয়াল করতে হয় যে কোন করদাতা তার বাড়ি আবাসিক বা বাণিজ্যিক ব্যবহারের জন্য ভাড়া দিল, সেটা আয়কর রিটার্নে যে গৃহ সম্পত্তি আয়ের যে ঘর আছে সেখানে দেখাতে হয়, সেটা আপনি আবাসিক ভাবে দিলেন না বাণিজ্যিক ভাবে দিলেন। তো সেক্ষেত্রে আপনাকে কতগুলো দেখবেন মানে ক্লজ আছে, সেটা হচ্ছে গৃহ সম্পত্তির কি কি উল্লেখ করতে হবে। উল্লেখ করতে হবে যে আপনার যে সম্পত্তিটা রয়েছে সেটা ঠিকানা উল্লেখ করতে হবে, তারপরে হচ্ছে মোট আয়তন উল্লেখ করতে হবে, বাড়ির যে মোট আয়তন রয়েছে কত তলা রয়েছে এগুলো উল্লেখ করতে হবে। আর যদি আমরা যেটা অংশীদার যেটা বললাম যে আপনার বাবার কিংবা আপনাদের ভাই বোনরা মিলে আপনি 3টা ফ্ল্যাট পেলেন, অন্য আরেকজনের 5টা ফ্ল্যাট পেলেন, যদি স্পেসিফিক করা যায় সেটা আপনি কতটুকু অংশের সম্পত্তিতে আপনার অংশীদারিত্ব রয়েছে সেটা উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে যে এর আগেও যেটা মানে আমরা টোটাল ফ্যাক্টসটা থেকে এই জিনিসগুলো নিয়ে আসছি যে 12 মাসের ভাড়ার কথা বলেছি, যদি 12 মাসের ভাড়াই দেখাতে হবে। যদি একবার মানে 2-3 মাসের ভাড়া বাড়ি খালি থাকে সেক্ষেত্রে বাড়ি ভাড়া 12 মাসের বাড়ি ভাড়া দেখাবেন, তবে খালি মাস থাকা মাসের ভাড়া আরেকটা ওই যেটা বললাম নিচে আরেকটা ঘর থাকে ওই আয়কর রিটার্নে, সেখানে আপনার দাবি মানে ওই খরচটা দাবি করতে পারবেন যে এটা আপনার খরচ খাতে। এখন একটা জিনিস হচ্ছে যে আমাদের এই যে ঘর আমরা সম্পূর্ণ আয়টাকে যদি আয়করে দেখাই, একটা প্রত্যেকটা সম্পত্তির পিছনে একটা খরচ আছে না, মেইনটেনেন্স খরচ তো আছে তাই না? ওইটাকে আমরা কি করব? ওইটা হচ্ছে আপনার মানে আমরা যেটা আগে বেতন খাতে বললাম যে আপনি যে মূল বেতন পেলেন, মূল বেতনের বাইরে যেগুলো খরচ হয় সেগুলো বাদ দিয়ে বাকিটাই হচ্ছে আয়কর যোগ্য। এখানে হচ্ছে এরকমের যে আপনার যে ঘরটাকে আপনি আবাসিকটা ইয়ে থেকে যে আয় করলেন সেক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনাকে বাদ দিতে হবে। প্রথম কথা হচ্ছে যে আহ আবাসিকের ক্ষেত্রে মানে আপনাকে 25% মানে আবাসিক যেগুলো ভাড়া দিবেন সেখান থেকে 25% আপনাকে আবাসিক ভাড়া থেকে বাদ দিতে হবে খরচ খাতে। আমি তো কার ঘর বাড়ি মেরামত করা হচ্ছে বলেন তো? কার ঘর বাড়ি মেরামত করতেছেন? আমি তো আপনাদের কাছ থেকে আরো একটু আশা করছি না, কারণ আমরা তো আসলে ফুলি মেচিউর একজন, আপনারা সবাই অন্তত এইটুকু যদি না করেন, একটু খেয়াল করেন। আমার তো মনে হচ্ছে একজনের মানে নির্দিষ্ট একজনের ফোন থেকে বারবার একটু মিউট করে রাখেন না, আপনাদের জন্য ভালো হয়, আমার জন্যও ভালো হয়। আমরা যে খরচটা দেখাবো সেই খরচটা হচ্ছে যে মেরামত কিংবা আদায় অন্যান্য খাতে একটা খরচ দেখাই। তো আবাসিক যেটা ব্যবহারের জন্য হয় সেখান থেকে 25% আমরা আহ খরচ দেখাতে পারি আবাসিক ভাড়ার ক্ষেত্রে, আর বাণিজ্যিক ক্ষেত্রে হলে 30%। 30 মানে তাহলে আবাসিক ক্ষেত্রে 25% খরচ দেখাবো এবং ইয়ের ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে হচ্ছে 30%। যেহেতু এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে 25% এবং 30%, সেক্ষেত্রে এটার উপর এর জন্য আপনাকে কোনো ডকুমেন্টস
দাখিল করতে হবে না, মানে প্রমাণ দাখিল করতে হবে না যে 25% আপনি কোথা থেকে বা কোথায় খরচ করছেন। এটা আপনার ধর কোথাও মেরামতের জন্য খরচ করছেন, এটাকে জন্য আপনাকে কোনো ডকুমেন্টস দেখাতে হবে না যে আপনি কোথায় মেরামত করছেন, কি মেরামত করছেন। এটা নির্দিষ্ট করেই বলা হয়েছে যে গৃহ সম্পত্তি আয়ের ক্ষেত্রে, আবাসিক আয়ের ক্ষেত্রে 25% আপনি খরচ হিসাবে দেখাবেন, এবং বাণিজ্যিক যেটা ভাবে আয় হবে সেক্ষেত্রে 30% আপনাকে খরচ হিসাবে দেখাতে হবে। এরপরে আমরা দেখেন একটা ইয়া থেকে আপনাকে আমাদের কি কি দিতে হচ্ছে। আমাদের মানে একটা লোকাল যে ট্যাক্স দিতে হচ্ছে, যেটা পৌর কর কিংবা ক্যান্টনমেন্ট বোর্ডের আওতায় থাকলে লোকাল যে করটা দেয় সেটা। তারপর হচ্ছে রাজস্ব থাকে। তারপরে হচ্ছে যেটা এখানে আছে যে ঋণের উপর যে সুদ। আপনি একটা বাড়ি করে আপনি ঋণ, আহ, এখানে একটা জিনিস আপনি খেয়াল করবেন, যদি আমরা সাধারণত অনেক সময় হয় না যে আপনি যে ঘরটায় থাকছেন সেটা আপনি ঋণ করে আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, সেই ফ্ল্যাটটা আপনি আহ, ধরেন 50 লাখ টাকা ফ্ল্যাটের দাম, আপনি নিজে থেকে দিয়েছেন 25 লাখ টাকা, ব্যাংক থেকে লোন নিয়েছেন 25 লাখ টাকা। এই ক্ষেত্রে এই 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 জায়গাটা কিন্তু আপনাকে ওখানে আপনাকে আয়করের মধ্যে এটা যাবে না, যেহেতু যদিও আপনি এটা ভাড়া দিচ্ছেন না। কিন্তু যখন একটা পুরো বাড়ি, একটা 6 তলা বিল্ডিং আপনি করলেন, সেটা থেকে আপনার কিছু লোন আছে, ব্যাংকের কিছু আপনি কিন্তু লোন নিয়েছেন। একটা বাড়িটা করতে আপনার যদি যে খরচটা হবে তার একটা অংশ আপনি লোন নিয়েছেন, তাহলে এই লোনটাকে আপনি আপনার খরচ হিসাবে লোনের এগেনস্টে আপনি ব্যাংকে যে সুদ দিচ্ছেন, যে প্রতি মাসে যে টাকাটা দিচ্ছেন, যে মান্থলি যে পেমেন্টটা করছেন, কিস্তি দিচ্ছেন, ইনস্টলমেন্টটা, ওইটাকে কিন্তু আপনাকে খরচ হিসাবে দেখাতে হবে। মানে ওইটা আপনার খরচ, মানে ওইটা আপনাকে দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে যে এই গৃহ খাতে আপনার আয় হচ্ছে, কিন্তু এখানে আপনাকে এই অংশটাও কিন্তু আপনি ইন্টারেস্ট হিসাবে দিচ্ছেন, যদি আপনি লোন করে সেটা করে থাকেন। তারপর হচ্ছে আবার ওই যে আমরা যেটা একটু আগে বললাম যে আমরা যদি ঘর যখন খালি থাকে, সেখানে যে একটা দাবি থাকবে যে এই কথাটা আমার 3 মাসে ভাড়া হয় না, 3 মাসে এত টাকা আমি রেয়াত চাচ্ছি। এই জিনিসগুলো আমরা মানে আয় থেকে এই জিনিসগুলো বাদ যাবে, 25% বাদ যাবে, সাথে যেগুলো বললাম সেগুলো বাদ যাবে। এই টোটাল আয় থেকে আয় সাথে এগুলো বাদ, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার গৃহ সম্পত্তি কিংবা খাতে আয়, গৃহ সম্পত্তি খাতে আয়। তো এখানে একদম খুব আপনি দেখবেন এখানে একটা সুন্দর উদাহরণ দিচ্ছে, একদম সহজ ভাবে দিচ্ছে বোঝার জন্য যে সাম এক্স এর একটা 4 তলা বাড়ি রয়েছে, উনি নিচতলায় নিজে থাকেন, আর 3 তলা হচ্ছে যে উনি ব্যবহারের জন্য যে 15,000 টাকা করে ভাড়া দিচ্ছেন। সেক্ষেত্রে আহ উনি মানে যে ওনার একটা হিসাব দিয়েছে, এখানে দেখেন হিসাবে দেখা গেছে যে ওনার 15,000 টাকা করে 3 তলায় 12 মাসে আয় হয় 5,40,000 টাকা। ওনার মেরামতের ব্যয় হচ্ছে যেহেতু 25% আবাসিক, সেক্ষেত্রে 1,35,000 টাকা। তারপর উনি যে পৌর কর দিচ্ছেন 16,000 টাকা, 16,000 টাকার একটা হিসাবে 12,000 টাকা। ভূমি রাজস্ব দিচ্ছেন উনি 375 টাকা। গৃহ নির্মাণে যে সুদ ছিলেন সেটা দিচ্ছেন। তো সব মিলায় ওনার যে খরচটা গেল, সেটা থেকে যেটা আয় সেটা বাদ দিবে, ওইটার উপর তার ট্যাক্স আরোপ করা হবে। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে এখন আমাদের যে ওনার ধরেন আপনার সর্বশেষ সবকিছু খরচ টরচ করার পরে আপনার থাকলো হচ্ছে 3,50,000 টাকা। 50,000 টাকা যদি থাকে, সেক্ষেত্রে যদি আয়করদাতা হই আমি, আমাকে একদম স্বাভাবিক যেটা সেটা দিতে হবে। যদি আয়করদাতা হন কোনো পুরুষ, তাহলে 3 লাখ টাকার পরে 50,000 টাকার উপরে 10% হারে তাকে আয়কর দিতে হবে। তো এরপরে আপনাদের যে মানে এখানে একটা আছে যে আপনাদের যে শীটটা আমি দিয়েছি, ওই শীটটার মধ্যে দেখবেন এইটারই বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে করে এই যে ম্যাথ গুলো করতে হবে, ম্যাথ গুলোর জিনিসটা চলে আসছে। আপনারা নেক্সট ক্লাসে পুরো শীটটা পড়ে এসে আমাকে এটা থেকে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন জিজ্ঞেস করবেন। এটাই হচ্ছে মূলত গৃহ সম্পত্তি খাতের আয়ের মূল জায়গাটা। কারো কোনো প্রশ্ন আছে? জি ম্যাম। ম্যাম, আমি যদি কোনো সরকারি কর্তৃপক্ষকে ভাড়া দিই, সেখানে
যদি তারা আমাকে কর কর্তন পরবর্তী ভাড়াটা প্রদান করে। আমার মাসিক ভাড়া ধরলাম আমি 30,000 টাকা, তারা আমাকে কর কর্তন করার পরে আমাকে ভাড়াটা প্রদান করে। তো তারা সেক্ষেত্রে কর আমি কর্তন কেন করবে? আপনার ভাড়ার উপর তারা কেন কর কর্তন করবেন? ভাড়া তো আপনি পাচ্ছেন। জি জি, এখন সরকারি তাহলে কর্তৃপক্ষ, ম্যাথটা এভাবে বলা আর কি, যে সরকারি কর্তৃপক্ষকে ভাড়া দেওয়া হয়েছে। এক মিনিট, হ্যাঁ আবার বলেন, এখন বলেন। জি, সরকারি কোনো কর্তৃপক্ষকে ভাড়া দেওয়া হয়েছে যারা কিনা কর কর্তন পরবর্তী ভাড়া, মানে এত একটা অ্যামাউন্ট দিয়ে দিল যে এত টাকা ভাড়া প্রদান করে 5% কর পরবর্তী। তো সেক্ষেত্রে আমি ভাড়াটা কিভাবে কাউন্ট করি? 5% করটা কে দিচ্ছে? যে এটা আমার যে ভাড়া মূল্য, মাসিক ভাড়া মূল্য, তা থেকে 5% কর কর্তন করে, মানে কর কেটে রেখে আমাকে যে সরকারি কর্তৃপক্ষকে আমি ভাড়া দিলাম তারা আমাকে পেমেন্ট করতেছে মাসিক ওই 5% কেটে আমার আমি ভাড়া আসলে মূল্য। কোশ্চেনটা ক্লিয়ার হচ্ছে না। আপনি একটা এখন ওই আপনি যাকে ভাড়া দিচ্ছেন তা সে সে একটা কি সরকারি কর্তৃপক্ষ, সরকারি একটা কর্তৃপক্ষ। সরকারি কর্তৃপক্ষ কি মানে রাইট আছে আপনার ভাড়া থেকে কর কর্তন করার? সরকারি কর্তৃপক্ষ যে কোনো কর্তৃপক্ষ, ধরেন আপনি একটা মানে সরকারি কর্তৃপক্ষ সাধারণত যেটা কাকে দিতে পারে না, একটা চিন্তা করি আমরা। ধরেন আপনি একটা দুদক অফিসকে ভাড়া দিচ্ছেন আপনার বাড়ি, হ্যাঁ, দুদক তারা আপনার বাড়ির উপর তারা অফিস করবে, হ্যাঁ। যখন আপনি এটা ভাড়াটা দিলেন, সে যে ভাড়াটা দিবে, এই ভাড়াটা তো আপনার করটাকে সে কিভাবে কাটবে, সে কিভাবে দেখাবে? আর সেক্ষেত্রে এরকম হয়, যেমন আমরা অনেক সময় হয় না, আপনি ব্যাংকে যেমন টাকা রাখেন, ব্যাংকে আপনার যখন টাকা থাকে, ব্যাংক থেকে একটা কর কাটে না? জি জি কর কাটে, কর কাটার পরে আপনি যখন বছরে যখন আপনি কর দিবেন, তখন ব্যাংক থেকে আপনাকে একটা সার্টিফিকেট দেয় না? জি ওই সার্টিফিকেটটা আমি রিটার্নের সাথে জমা দিই। তখন কিন্তু ওইটা আমার ওইখানে মানে ওইটা আমার অংশ থেকে যে কেটে নিচ্ছে, সেটা ওখানে কিন্তু আমার যেটা টাকা আসবে সেটা থেকে বাদ যাবে। আবার ধরেন আপনার একইভাবে যদি আমরা বলি একটা গাড়ি আছে আপনার, গাড়িতে গাড়ির যে আমরা ট্যাক্সটা দিই, সেই ট্যাক্সটা যখন আপনি দিবেন, ওখানে কিন্তু একটা সার্টিফিকেট পাচ্ছি আমরা গাড়িতে। সেই সার্টিফিকেটটা যখন আপনি আয়কর রিটার্নের সাথে দাখিল করবেন, আপনার মূল আয়কর থেকে সেটা ওই টাকাটা বাদ যাবে। এই ক্ষেত্রে যদি 5% কোনো সরকারি অফিস থেকে তার যদি সেই মানে ইয়েটা থাকে, মানে ওই ধরনের কোনো নিয়ম থাকে যে সে 5% কাটবে, কিংবা আপনার সাথে চুক্তিতে থাকে, তাহলে সে অবশ্যই বছর শেষে আপনাকে একটা সার্টিফিকেট দিবে আপনার এই ভাড়া থেকে সে এই পর্যন্ত কাটছে, সেই সার্টিফিকেটটা আপনি আপনার রিটার্নের সাথে দাখিল করবেন। তাহলে আপনার ওই যেটা আমরা একটা বললাম না যে 4-5 মাসের আমি ভাড়া পাই নাই, সেটাকে আমি রেয়াত চাবো, এই ক্ষেত্রে সেটাও বাদ যাবে। একটা সার্টিফিকেট থাকবে যে আপনার টাকা যে সে দিচ্ছে, 5% আপনার থেকে কেটে নিচ্ছে কর বাবদ, এটা সার্টিফিকেট তো অবশ্যই দিবে। জি ম্যাম, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে যদি কেটে রাখে বা এরকম এটার কোনো নিয়ম আছে কিনা, তো সরকারি কোনো কর্তৃপক্ষ কেটে রাখতে পারে। আমি একটা অঙ্ক থেকে, একটু প্লিজ। জি আমি একটা অঙ্ক থেকে বলছি, যেটা অনার্সের আপনার আয়কর, বাংলাদেশ আয়কর যেটা ওইখান থেকে বলছি। সেখানে আপনার এই সরকারি কর্তৃপক্ষকে দিয়েছে মাসিক ভাড়া থেকে 5% কর কর কর্তন পরবর্তী ভাড়া প্রদান করে তারা। এখন হ্যাঁ, সেক্ষেত্রে এটাকে আমি জাস্ট আমার এই বার্ষিক ভাড়া মূল্য যেটা, এটা আমি ক্যালকুলেশনটা কিভাবে এখান থেকে করব? আপনাকে কর কর্তন করে আপনাকে যে ভাড়াটা দিচ্ছে, জি সেই আপনার সাথে ধরেন আমি ক্লিয়ার না যদিও কোশ্চেনটা, যদি পারেন আমাকে কোশ্চেনটা একটু, আমাকে যে ম্যাথটা দিয়েছে সেই ম্যাথটা একটু আমাকে মনিরুলকে দিলে উনি আমাকে মেসেঞ্জারে দিয়ে দিবে, তাহলে আমি আচ্ছা ক্লিয়ার হব। আচ্ছা, আমি আসলে নেক্সট বুঝতে ক্লাসে পারছি আমি, না। একটু ম্যাথটা জি আমাকে দেন, নেক্সট ক্লাসে আমি বলি সেটা। আচ্ছা ঠিক আমি আছে, ম্যাথটা ক্লিয়ার হচ্ছি না, আচ্ছা কারণ সাধারণত জানি যদি এরকম কেটে রাখে সেক্ষেত্রে একটা সার্টিফিকেট দেয়। জি জি, মেবি ওটা হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি ওটা আমাকে ঠিক। একটু ম্যাথটা একটু দিয়ে রাখেন, আমি ম্যাথটা দেখি, আচ্ছা নেক্সট ক্লাসে ম্যাথটা আমি আপনাকে দিচ্ছি করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক ওকে, আছে তাইলে। ধন্যবাদ। ওকে জি, থ্যাংক ইউ জি, সালাম আলাইকুম। এই বিষয়ে ম্যাডাম আমি একটি
বিশেষ করে ম্যাডাম বলেন। ইউনিলিভার, তারপর হচ্ছে গ্লাসকো, তারপর হচ্ছে কোস্ট বাংলা লিমিটেড, এই সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে আমরা যখন কাজ করি, হুম। ঠিকাদারি কাজ, তখন তারা ম্যাডাম হুম। ভ্যাটটা কেটে নেয় তারা, তারপরে তারা একটা সার্টিফিকেট দিয়ে দেয়। এই হ্যাঁ, বিষয়টি কি উনি বলতে চাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। না, আমি সেই জন্য ম্যাথটা চাচ্ছি, একটু ম্যাথটা দেখিয়ে ওনারা তারপর আমি এই বলি। আমি বিশেষ আসলে করে আসলে ইউনিলিভার, উনি ওইটাই ইউনিলিভারে বুঝাতে যে আমরা কাজ চেয়েছেন করি, যে সার্টিফিকেট মানে টাকা কেটে রাখলে একটা তারপর কি করবে, বিষয় হচ্ছে কি, আমি ম্যাডাম বলি বলে দিয়েছে। আপনাদেরকে, একটা বিষয় হচ্ছে কি, এই রাজস্ব আইন বলেন, তারপর কিছু সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট আসলে যেমন ম্যাথ যেমন মুখস্থ করা যায় না, ইনকাম ট্যাক্স ওটাও আসলে ভার্চুয়ালি ক্লাস করাটা অনেক টাফ হয়ে যায়, মানে অনেক কিছুই বোঝা যায় না, আমি নিজেও অনেক সময় আপনাদেরকে বোঝাতে পারি না, তো যার ম্যাডাম কারণে হচ্ছে আমার, হ্যাঁ জি, ইউনিলিভার গ্লাসকোতে আমি কাজ করেছি, ওখানে যেটা দেখলাম তারা এটা কেটে নেয়, কেটে নেওয়ার পরে তারা হ্যাঁ, কিন্তু সেটা আবার তো একটা সার্টিফিকেট আপনি দিয়ে দেয়। তো আপনি তো সেটা বলছেন ঠিকাদারির ক্ষেত্রে, সেটা আপনার পেশা খাতে আয়, সেটা তো আমি বললামই যে আমরা যখন ব্যাংকে একদম সহজ ভাবে যে বলি, যখন ব্যাংকে টাকা রাখি সেখান থেকে কিন্তু ব্যাংক আমাদেরকে বছরে একটা উৎসকর কিংবা একটা কর, একটা ট্যাক্স কাটে, কিংবা ধরেন আমরা যখন কোনো কোম্পানির লয়ার হিসাবে কোনো বিল সাবমিট করি, আপনারা যেমন ঠিকাদারি করেন, আমরা লয়ার হিসাবে যখন কোম্পানিকে বিল সাবমিট করি, তখন আমাদের কিন্তু ভ্যাট ট্যাক্স হিসাবে 25% কেটে আমাদেরকে বিল দেয়। তাহলে আমি ধরেন বছরে 2 লাখ টাকা বিল করলাম, বিল করা ওইখানে আমার 25% কাটলো, কেটে আমাকে বাকি টাকা দিল, আমি ওই বাকি টাকার সাথে আমাকে যে 25% কাটলো ওটা একটা সার্টিফিকেট দেয়, প্রত্যেকটা কোম্পানি সার্টিফিকেট দেয়, সেটা আপনি মানে যারা ওই ওই সিস্টেমে কাজ করে, ব্যাংক বিশেষ করে কর্পোরেশন গুলো বলেন, সরকারি বিয়ের লয়ার হলে, ব্যাংক হলে, ব্যাংকের প্যানেল লয়ার হলে, ওরা প্রত্যেকটা বিলের কেটে রাখে একটা সার্টিফিকেট দেয় যে আমাকে এত পার্সেন্ট কাটছে, ওই সার্টিফিকেটটা আপনি আপনার রিটার্নের সাথে সাবমিট করতে হবে। জি, জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। এটাও ওয়ালাইকুম সালাম। কেটে ওই করে আর কি, মানে এরা যেহেতু ওই কর্পোরেট অথরিটি, আমার মনে হচ্ছে হুম। কর্পোরেট অথরিটি, ওরা ওই টাকাটা মানে সরকারকে মানে ওদের হ্যাঁ, তারা ইনকামের। তো তাদের তাদের হিসাবে সরকারকে দেয়, কারণ তাদেরও তো একটা বাৎসরিক হিসাব আছে, সরকারকে দিতে হবে, জি জি জি, তাই না? সেই জন্য তো আর কি। এইটা হচ্ছে মানে আমার থেকে নিয়ে সরকারকে দিচ্ছি, কিন্তু আমি সরকারকে দিচ্ছি, যে কোনো হ্যাঁ, হ্যাঁ, জায়গা থেকেই হচ্ছে মানে আমরা আমরা সরকারের কোষাগারে যাচ্ছে। জি জি হ্যাঁ, যে কোনো জায়গা থেকে হচ্ছে সরকার, হয় পার্সন থেকে যাচ্ছে, নয়তো কোম্পানি থেকে যাচ্ছে, যে কোনো ভাবেই যাচ্ছে। কর্পোরেট তারপরও উইং থেকে যে যাচ্ছে। যে বলেছেন উনি, আপনি আমাকে একটু ম্যাথটা প্লিজ দেন, আমি একটু দেখি। ওকে। ঠিক আছে, ঠিক আছে, জি, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো, হ্যালো ভাই, আমি মোহাম্মদ ইদ্রিস। আজকে আমি প্রথম জয়েন করছি, আজকে আলহামদুলিল্লাহ ল কলেজের পাশ দিয়ে যাচ্ছিলাম, ওইদিকে একটু গেছি আর কি। ওখানে গিয়ে বলছি, যখন বলতে আমরা 2 মাস থেকে মানে জুমে ক্লাস নিচ্ছি, এটা আসলে কতটুকু গেছে না গেছে, কখন থেকে শুরু হয়েছে, এটা আমি আগামাথা কিছু বুঝতেছি না। তো আজকে আসলাম একটু বিরক্ত করার জন্য। তো আমি আসলে রেগুলার ক্লাস করতে যাচ্ছি। হ্যাঁ, করতে পারবেন, এখানে শিডিউল দেওয়া আছে, শিডিউল অনুযায়ী আপনি প্রত্যেকদিন ক্লাস করতে তো আমাকে একটু যদি ওই আমাদের ইয়েতে কোনো রকম যদি আমাকে একটু হেল্প করতেন আর কি, শিডিউলটা কিভাবে পেতে পারি। ভাইয়া কি 20-21 সেশনের নাকি? জি জি, 20-21 তাহলে তো আপনি আমাদের সহপাঠী, আপনি ডিস্টার্ব করবেন কেন? আপনি তো এটা না রাইট সাইড। না আমাকে না, ঠিক আছে। মনে রাখলাম, এখানে নক দেন আইডিতে, আর হচ্ছে আপনি গ্রুপে জয়েন রিকোয়েস্ট যদি পাঠিয়ে থাকেন, আপনার এখানে অবশ্যই এই মেরিট পজিশনটা দিতে হবে, অর্থাৎ মেরিট পজিশন আসলে আমি আমার ওই ইয়াটা কোথায় কি সেটা বুঝতেছি না, মানে আমি ওখানে জাস্ট এস দিয়ে 287 একটা অপশন আছে আমার ওই জমা স্লিপের মধ্যে। আপনি মনির ভাইয়ের সাথে জমা স্লিপের সাথে এখানে কোনো সম্পৃক্ত নাই, হ্যাঁ, এটা হচ্ছে মেসেঞ্জারে যে মনির ভাই মেসেঞ্জারে আমাকে ওনাকে ওই পুরো শীটটা দিয়ে দিন, তাহলে ভালো হবে। ওই যে আমাদের হ্যাঁ, আপনি আমাকে একটু নক দেন, আমি আপনাকে পুরো শীটটা দিয়ে দিব, আপনি খুঁজে দেখবেন, তখন আপনাকে আমরা গ্রুপে অ্যাড করে দিব। আপনার ইয়েটা একটু আপনি সব বলবেন। তথ্য একটু ভাইয়া মেরিট মোহাম্মদ পজিশন না দিলে কি মনিরুল এক হওয়া ইসলাম। যাবে না? যাবে না, অ্যাড এটা যাবে না, এটা মডারেটরের যদি চাই আর কি, মডারেটরের ওটা চাইবে না, কারণ আমি রেস্টুরেন্ট অনেক আগে তো জয়েন করাচ্ছি না। এখানে একদম আচ্ছা ভাইয়া, না, আচ্ছা মেরিট কথা লম্বা বলে লাভ নাই। জয়েন করানো সম্ভব না। জি, ওই আমাদের মেরিট পজিশন আপনি ইয়েটা সম্ভব কোথায় না। দিবেন, লিস্টটা কোন জায়গায় দিবেন সেটা একটু আমাকে। আপনি কাইন্ডলি আমাকে একটু মেসেঞ্জারে নক দেন,
মেসেঞ্জারে আপনার নামটা মানে কিভাবে কি দিয়ে চার্জ দিব? মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। ওকে, থ্যাংক ইউ। ইসলাম ভাইয়া, আমি আপনাকে নক দিচ্ছি, তাহলে আমার তো মেরিট পজিশনটা মনে নাই।